আমার কাছ থেকে সরি বলে নিচ্ছি, কারণ এই গল্পটা আসতে একটু সময় লাগবে। এই গল্পটা যে ম্যাম লিখছে, হ্যাঁ, তার একটা বেবি আছে। তো সে প্রায় ২ মাস গল্প লেখেনি। তো যতটুকু লিখেছি আমি ততটুকু আপলোড দিয়েছি। এখন আবার লেখা শুরু করছে, ৩-৪ দিন পর একটা পার্ট দিচ্ছে। যখন ৩-৪টা পার্ট আসবে তখনই আমি ভয়েস ক্লিক করে গল্পটা দিব। তো আশা করি গল্পটা অনেক সুন্দর হবে। তো আপনারা একটু সময় দিবেন গল্পটার জন্য, ভালো কিছু পাবেন। তো আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত সময় নিয়ে গল্পটা দেওয়ার জন্য। আর বাকি যে গল্পগুলো হচ্ছে না, চলবে না, এগুলো একসাথেই শেষ হয়ে যাবে। খুব দ্রুত শেষ করে দিব। দিয়ে নতুন গল্প ধরবো। আর এই গল্পটা একটু যখনই আসবে তখনই দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে, শামীম ভাইয়ের যে গল্পগুলো এগুলো আসছে না, কারণ শামীম ভাই ভয়েস দিচ্ছে না, তার জন্য আছে না। শামীম ভাই কখন ভয়েস দিবে সেটাও জানি না। ভাইয়া ভয়েস দিলে গল্প দিতে পারবো। তো সবাই একটু ধৈর্য ধরে নিবেন, ভালো কিছু পাবেন। করো না। এক বাক্যে মেনে নিল জেনি, হেসে বলল, আচ্ছা। করিম সাহেব টং দোকানে প্রতিদিন কার ভিড়, কিন্তু আজকে সেখানে রাহাতের চেনা মুখগুলো নেই। মিরাজ, মুশফিক, শাফিন, আরমান কাউকে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে না। সব চাইতে যার খুঁজে ব্যাকুল তার ক্ষুদ্র মন, সে বিট্টু অবধি নেই। বিগত কদিন যাবৎ তাদের খুঁজে খুঁজে হতাশ রাহাত আজ ধৈর্য হারিয়ে দোকানের কাছে গিয়ে দাঁড়ালো। আড্ডায় মশগুল ছেলে পেলেদের দিকে বাক্য ছুড়ল। বিট্টু ভাইয়া কোথায়? হঠাৎ প্রশ্নে ওরা থামে, তাকায় ওর দিকে। রাহাত ওদের পরিচিত। সাব্বির বলল, আরে আরে, ভাইয়ার ফ্যান যে, কি খবর তোমার? অনেকদিন পর দেখা দিলে। রাহাত ওদের খুচরো আলাপে গেল না, তার চিত্ত ছটফটে অস্থির। বিট্টু ভাইয়াকে ইদানিং এখানে দেখা যায় না কেন? কোথায় উনি? ভাই তো জরুরি কাজে গেছে, আসবে মেলা দিন পর। কোথায় গিয়েছে? সেটা আমাদের বলেনি, মুশফিক ভাইয়া জানতে পারে। রাহাত ব্যগ্র কণ্ঠে শুধায়, ওনারা কোথায়? ওনার কাজে গেছে। কেন বলো তো? রাহাতের মুখে অমাবস্যা নামলো। মনের আশপাশ ছেয়েছে তমসায়। হুটহাট কি কাজে গেল সবাইকে বাদ দিয়ে হলেও বিট্টু ভাইকে তো তার প্রয়োজন। ও যে ছোট আপুকে পাওয়ার আশায় আছে, সে আশা ফলবে না। পুষ্পিতার তনুজা গফুরের পিছু পিছু এসে তীব্রর অফিস কক্ষের সামনে দাঁড়ালো। তনুজা উকি ঝুঁকে দেয় ভেতরে। তীব্র চেয়ারে বসে, গায়ে পেস্ট কালারের শার্ট, একেবারে বিধিবৎ বসনভূষণের নজর কাড়া চেহারা। তনুজা চোখ জুড়িয়ে যায়, মুগ্ধতায় ২-৪ বার আউড়ে ফেলে। আহ আহ গফুর ডাকলেন। তীব্রর সামনে অন্য একজন পুরুষ বসে, দরজার দিকে পিঠ ফেরানো, তার কথা বলছিল দুজনে। ডাক শুনে তাকালো। গফুর পুষ্পিতাকে দেখিয়ে চলে গেলেন, অথচ তীব্র প্রথমেই তনুজাকে বলল, আপনি? আপনাকে তো ডাকা হয়নি। মেয়েটা ঠোঁট ফাঁকা করে চেয়েছিল এতক্ষণ। তীব্রর হঠাৎ বাক্যবাণে নড়ে ওঠে। জি নাম মানে তীব্রর পুরো কণ্ঠ। আপনি ক্লাসে যান। তনুজার মুখটা ছোট হয়ে এলো। পুষ্পিতার দিকে একবার অন্ধকার আড়ুরে চেয়ে চলে গেল চুপচাপ। পুষ্পিতার মায়া মায়া নেত্রে ওর প্রস্থান দেখে। আহারে, মেয়েটা স্যারকে এত পছন্দ, আর স্যারই কিনা ধমকে পাঠিয়ে দিলেন। তীব্র তখনই ডাকলো, ভেতরে এসো। পুষ্পিতা খানি অবাক হয়। তনুজাকে তো স্যার আপনি করে বললেন, ওকে তুমি করে বলে কেন? পাশাপাশি বাসা দেখে? সে কক্ষে ঢুকে ছোট ছোট কদমে এসে দাঁড়াতেই পিঠ ফিরানো মানুষটা ফিরে চাইলো। গাল ভরে হেসে শুধালো, কেমন আছো পুষ্পিতা? পুষ্পিতা বিস্ময় বহ হিনী ওকে চিনলেন কি করে? ও জিজ্ঞাসা চোখে তীব্রর দিকে চাইলো। সে নিজে থেকেই বলল, ও নাহিদ আমার সাথে থাকে, তোমাদের পাশের ফ্ল্যাটে। তারপর একটু থেমে বলল, তুমি এখন ওর সঙ্গে বাসায় চলে যাবে, ছুটি অবধি অপেক্ষা করতে হবে না। পুষ্পিতা বিভ্রান্ত, বিমূর্ত। তীব্র তার চেনা শিক্ষক মানুষ, অনেকবার দেখা হয়েছে। ওনার সঙ্গে একসাথে আসতেই তো কতটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু এই লোকটাকে দেখলো আজ প্রথম। অচেনা লোকের সঙ্গে যাবে কেমন করে? কিছু কি হয়েছে স্যার? চিন্তিত কণ্ঠের বিপরীতে জবাব এলো কাঠখোট্টা রূপে, হ্যাঁ, ওই ছেলেগুলো তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। পুষ্পিতার শীর্ণ বক্ষস্থল ছ্যাদ করে ওঠে। হরিণী নয়ন বৃহৎ হয়ে এলো আতঙ্কে। ওকে ঢোক গিলতে দেখে মনে মনে হাসলো তীব্র, আরেকটু রং ছড়িয়ে বলল, এখন চলে গেলে তুমি নিরাপদ, কারণ সেই নিরাপত্তার দায় আমার। কিন্তু ছুটির পর যেতে চাইলে। পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু স্যার আমি তো চলে যাব, আপনি? ওরা যদি আপনার ক্ষতি করে? তীব্রর কথা মাঝপথে থামলো। এই কথাটুকু সে আশা করেনি। ভীত মেয়ে তার জন্য চিন্তা করছে, অথচ মদে আসা শীতল দৃষ্টি তৎপর গায়েব করে ফেলে। স্থূল কণ্ঠে ঠোঁট নেড়ে চেড়ে জানায়,
আমার সমস্যা হবে না, তুমি এই ক্লাস করে চলে যেও। পুষ্পিতা দ্বিধাগ্রস্ত, কিন্তু স্যার নিশ্চয়ই খারাপ চাইবে না। সংখ্যাতীত সংশয় সমেত মাথা কাত করলো একপাশে। কিন্তু স্যার যে শুধু শুধু তার জন্য ঝামেলায় জড়ালেন। এখন ওনার সমস্যা হলে তীব্র ওর মনোদিতা বুঝলো কিনা কে জানে, ঠান্ডা গলায় তর্জন দিল। এখন যাও, নাহিদ অপেক্ষা করবে তোমার জন্য। পুষ্পিতা ঘাড় হেলালো, ফিরে গেল কোমল পায়ে। তীব্র তাকিয়ে থাকে গমন পথে। নাহিদ বলল, কি চুপচাপ নরম মেয়ে? তোর তো পুরো অপোজিটরে বিট্টু। তীব্র চাপা কণ্ঠে ধমকালো, এ নামে ডাকবি না এখানে, আর কতবার বলতে হবে? সে জিভ কাটে। সরি। তীব্র হঠাৎ হাসলো, চেয়ারে এলিয়ে দিল চওড়া পিঠ, দৃষ্টি স্থির রেখে বলল, ইটস কল্ড কম্বিনেশন। প্রতিটি মানুষের তার বিপরীত চরিত্রের প্রতি আকর্ষণ থাকে। তীব্রর আকর্ষণ এতটাই তীব্র যে এক ঝটকায় সে আজ মাস্তানি রেখেই চেয়ারে বসে। তফাৎ শুধু এখানেই। নাহিদ মাথা চুলকালো। ঘটে এসব ঠকেনি। হাত ঘড়ি দেখে নিল একবার। পুষ্পিতাকে সাথে নিতে একটু একটু সংকোচ হচ্ছে। শত হলেও ভাবি মানুষ। এই বিটুটা যে কখন কি চায় কে জানে। কলেজ ছুটি হয়েছে। তিনজন রষ্টপুষ্ট আর একজন হ্যাংলা পাতলা যুবক গেটের বাইরে দাঁড়িয়ে। ওদের নজর উৎপাতা শিকারীর নেয়। দুজনের হাতে মোটা লাঠি, বাকি দুজনের পকেট ধারালো ছুরি। একে একে সবাই বের হলো গেট থেকে। শুধু যার অপেক্ষায় ওরা বসে, সে কাঙ্ক্ষিতের দেখা নেই। ঠায় প্রতীক্ষা শেষে ওরা ধৈর্য হারালো। একজন বিদিষ্ট আওড়ালো। চারজন হুহা করে লুটুপুটি খেলো হাসিতে। তক্ষণে পেছন থেকে কেউ একজন বলল, আমাকে খুঁজছিস? নিম্নভার কণ্ঠে ওদের হাসি থামে। ফিরে চায়। বাস ক্যাপ পড়ুয়া এক কান্তিবান যুবক হাতে লম্বা হকি স্টিকটা নিয়ে এক পা আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে। ওরা মুখ চাওয়াচাই করলো, দৃষ্টিতে প্রশ্ন। পুষ্পিতার প্রথম চর খাওয়া ছেলেটি শুধালো। যুবকটি বাঁ হাতে ঘাড় ঢলে, খুব ধীর অথচ হিমের ন্যায় কণ্ঠে বলল, তোরা মাস্তান হলে আমি মাস্তানের বাপ। লাল রঙের ইটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো বেছানো চওড়া একটা রাস্তা। পাশ ঘেঁষে তার সূর্যমুখী ফুলের ছোটখাটো ক্ষেত। উষ্ণ মধ্যাহ্নে পথের গায়ে যানবাহন সংকট। সবটা জনমানবহীন। একটু আগে নিরিবিলি জায়গাতে ওঠা প্রবল দাঙ্গার ঝড় শেষ হয়েছে কেবল। রাস্তার একপাশে পরিচিত সেই করকরে লাল জিপ সূক্ষ্ম অযত্নে দাঁড়িয়ে। ফ্রন্টের সঙ্গে প্রশস্ত শরীরটা হেলে রয়েছে তীব্র। লম্বা চওড়া কান্তিমান যুবকটির শুভ্র ললাটের এক পাশ গাঢ়ভাবে কেটেছে। চোখের কোনায় তাজা রক্তের দাগ ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে কপলে। অথচ নিরুৎসাহিত উদ্বেগহীন সে হলদে রুমালে রক্ত মুছতে মুছতে ঠান্ডা চোখে পায়ের দিকে চাইলো একবার। চারজন যুবক বালু ঢালা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কারো পা নড়ছে না, কারো মাথা ফেটেছে, কেউ বা গভীরভাবে আহত। সব তার গায়ে জোর প্রয়োগের ফলাফল। তীব্র হাতের মধ্যাঙ্গুল ছাড়ল, আঙুলের ডগাটাও কেটেছে, টনটন করছে কবজি। যুবকদের একজন বাকিদের তুলনায় আঘাত পেয়েছে কম, তবে আতঙ্কিত নজর তীব্রর উপর বন্দী। সে নিশ্চিত সম্মুখের ব্যাপ্ত চেহারা ছেলেটির গায়ে অসুরের ন্যায় শক্তি। অথচ বন্ধুরা কি বলে এনেছিল এখানে? কলেজের টিচার, ভোলাভালা দেখতে, জেন্টলম্যান, দুই এক ঘা খেলেই বাপ বাপ বলে পালাবে। অথচ সে এমন এক গুন্ডা পাঠিয়ে দিয়েছে যে রীতিমতো খোল খাওয়ালো ওদের। ভালো ভালো কথা বলে কলেজের সামনে থেকে এখানে আনলো, এই ধানের জমির পাশের ভেতরের রাস্তায়। আর তারপর কথাবার্তা ছাড়াই এমন মারতে শুরু করলো যে ওরাই বাপের নাম ভুলে গেছে এখন। সে একবার ভীতু চোখে ধুলোর উপর পড়ে থাকা হকি স্টিকটাকে দেখলো। এটা দিয়ে পিটাতে পিটাতে একেবারে কাম তামাম করে দিয়েছে ওদের। বাম হাতটা কি অসহ্য ব্যথা। কোনোদিন আগের মতো নাড়াতে পারবি কিনা কি জানে। এমন দস্যুর মতো চোর এ ছেলের গায়ে এলো কি করে? তীব্র হঠাৎ চাইতে ছেলেটা চটপট মাথা নামিয়ে নিল। ও হাসে, বুঝতে পারে তার মনের ভাষা। এই নিরোধ লড়াইয়ে সে নিজেও প্রত্যহত। তাতে কি, এসব তার নিকট ভ্রুক্ষেপ করার মতো কোনো ব্যাপারই নয়। ও রক্ত চুপচুপে হওয়া রুমালচা আচমকা ছেলেটার উপর ছুঁড়ে মারতে আটকে চাইল। সে ভাবলো হয়তো আবার তেড়ে আসছে। তীব্র শব্দ করে হেসে উঠল এবার। মানুষকে ভয় দিতে, মানুষকে ভয় পেতে দেখতে তার আনন্দ হয়। এখনো হলো। এসে এক হাঁটু মুড়ে ওর সামনে বসতে গুটিয়ে বসতে চাইল ছেলেটা, পারল না। হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি ব্যথায় বিবশ বলে। তীব্র ওর কাছে বসে, ওর মতোই বড় বড় চোখ করে শুধায়, ভয় পাচ্ছিস আমাকে? ছেলেটা বিলম্বে মাথা নাড়ল, পাচ্ছে। তীব্র তুষ্ট হয়ে বলল, গুড, সব সময় পাবি। কেউ আমাকে ভয় পেলে আমার ভালো লাগে, এনজয় করি।
তোকে একটু কম মেরেছি কেন বলতো? ছেলেটা চেয়ে থাকে শঙ্কিত নজরে। তীব্র সুস্থ অসুস্থ বিভ্রান্ত সে, মুখটা মাস্কের আড়ালে বিধায় দেখা যাচ্ছে দুটো বিলাই চোখ, অথচ কথিত এই চাহনি যেন শতভাগ ভয়ানক। তীব্র নিজেই বলল, তোর শরীরে বাকিদের তুলনায় মাংস কম, তাই পেটাতে মায়া লেগেছে। আর তখন তুই বললি না আমি দেয়াল টপকে পালিয়েছি, তাই মনে হলো তোর সাথে আলাপ হওয়া দরকার। আমাকে চিনিস? ছেলেটা ঠোক গিলে দুপাশে মাথা নাড়ে ও বলল। বিট্টু মাস্তানের নাম শুনেছিস? ছেলেটা কয়েকবার মনে মনে আওড়ালো। সে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে থাকে, মফস্বলে এসেছে কয়েক মাস। চেনে না বুঝতে পেরে তীব্র নিজেই বলল, কুয়োতে থাকলে সমুদ্রের বাদশার নাম শুনবেই কি করে? নিজের এলাকার কুকুরও রাজা। আসল রাজা সে যে অন্য এলাকাতেও নিজের দম দেখানোর ক্ষমতা রাখে, বুঝলি? সে মাথা হেলালো। তীব্র উঠে দাঁড়ালো, দর্প নিয়ে বলল, একসাথে 6-7 জনকে অনেকবার বিটিয়েছি। তোরা দুজন কম নিয়ে এসে আমার সুবিধা করার জন্য থ্যাঙ্কস। ছেলেটা মুখে শুকনো করে মাথা নোয়ালো, তারপর মায়া মায়া চোখে তাকালো তার দলবলের দিকে। এক একজন এমন মার খেয়েছে, কি করুণ অবস্থা। তবে শুধু যে ওরাই খেয়েছে তাও নয়, বেছেও লোকটাকে, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। 4 জন মিলে সামান্য একজন ওদের কুপকাত করে ছাড়লো। হাত চেপে ধরলেই পা দিয়ে বুকে লাথি মেরেছে, আর তার এমন শক্তি যে উড়ো পাতার মতো ছিটকে গিয়ে পড়েছে ওরা। মারপিট করলো এমনভাবে যেন পেশাদার কোনো মাস্তান। তীব্রর মাথার ক্যাপটা ধস্তাধস্তিতে ধুলোর উপরে পড়ে গেছে, সোনালি চুল খাড়া হয়ে গেছে, চকচক করছে রোদের আলোয়। তবে তুলে নেওয়ার মতো আগ্রহ হলো না। সিগারেটের তৃষ্ণা পেয়েছে তার। পকেট হাতালো, লাইটার সিগারেট কিছু নেই দেখে তাকালো ছেলেটার দিকে, মোটা গলায় শুধালো, সিগারেট আছে? সে ফরকে গেল, ভ্যাবাচাকা খেলো। এতক্ষণ মেরে ধরে সিগারেট চাইছে। গোল গোল চোখ দুটো ধাতস্থ হলো দেরিতে, দুদিকে মাথা নেড়ে বোঝালো, না। তীব্রর মেজাজ বিগড়ায়, যেন সাথে সিগারেট না থাকা এক দণ্ডনীয় অপরাধ। সঙ্গে সঙ্গে একটা প্রকাণ্ড লাথি মারল ওর উড়ুতে। ছেলেটা মৃদু আর্তনাদ করে কাঁধ হয়ে পড়ে যায় মাটিতে। তীব্রর সাংঘাতিক প্রহারে এমনিতে অবস্থা খারাপ। সে একটু আস্তে ছিল, বাকিরা তো হিমশিমে দশায়, কিন্তু এই লাথিতে হাত দিয়ে নড়ে যাওয়ার জোগাড়। তীব্র ঘুরে গিয়ে পালের গোধার কাছে দাঁড়ালো। ছেলেটা বুক চেপে ধরে লেপ্টে আছে মাটিতে। তীব্র ঠিক সেখানেই পা দিয়ে চেপে ধরল। বুচের ঘায়ে ছিন্ন স্থানে ফের আঘাতে জোরে সোরে আর্তনাদ করে উঠল সে। তীব্র দাঁত পিষে পিষে বলল, আচ্ছা, বিট্টুর সঙ্গে লাগতে আসার সাহস করিস? কত বড় করিস তোদের! ভালো কথা বলি, শোন। এই কলেজে হাজার হাজার মেয়ে পড়ে, তোরা সবগুলোকে বিরক্ত কর, মন যা চায় বল, কিন্তু ওই মেয়েটা, ওর দিকে ভুলেও তাকাবি না। না হলে আজ বিট্টু মাস্তানির ট্রেইলার দেখালাম, এরপর পুরো সিনেমা দেখাবো। ওকে কিছু বলার জন্য হাঁ করতে গেলেও জিভ খুঁজে পাবি না, কিন্তু মনে থাকবে। ছেলেটা আড়ষ্ট ত্রাসে কাঁপলো থরথরিয়ে। তীব্র ওকে উচ্ছিষ্টের ন্যায় পায়ে মারিয়ে ছাড়ে, পাশ থেকে হকি স্টিক তুলে নেয় হাতে। অমনি 4 জন ব্যথা ভুলে তটস্থ সতর্ক হয়ে গেল। আবার মারবে কি? তীব্র ওদের চারপাশে কুণ্ডলের মতো ঘোরে, স্টিক নাড়তে নাড়তে ঘোষণার মতো বলে, এখন থেকে ওকে ভাবি ডাকবি। কি ডাকবি? 3 জন থতমত গলায় বলল, ভাবি। একজনের উত্তরে দেরি হতেই তীব্র গোড়ালির মতো স্টিক দিয়ে বাড়ি মারে। সে তৎপর ছিটকে উঠে যন্ত্রণায়, ঘন ঘন আওড়ায়, ভাবি ভাবি। তীব্র মাথা ঝাঁকিয়ে বলল, গুড। যেখানে দেখবি সালাম দিবি, ওকে? জবাব এলো তস্র। জি জি। তীব্র সন্তুষ্ট। আশেপাশটা দেখলো একবার সোচালো নেত্রে। দোকানপাট সব বন্ধ, কেউ নেই। স্টিক নিয়ে তরবরে কদমে গিয়ে বসে উঠল জিপে। অনেকটা দূরে এসে হুইল ঘোরাতে ঘোরাতে মাস্ক খুলল, খাতবিহীন কণ্ঠে গান ধরল, কোনো রাখালের ওই ঘর ছাড়া বাসিতে, সবুজের ওই দোল দোল হাসিতে। পরপর ফুরফুরে মনে ঠোঁট কামড়ে হাসল সে। সকালে পুষ্পিতার সঙ্গে শোনা গান পুরো অধর কোণে চলে এসেছে। কি বশীকরণ জানে এই মেয়ে। তীব্র চোখ বুঝল, প্রিয় মুখখানা অনুভব করতে বিধিবাম কাকতালীয়ভাবে স্পষ্ট ভেসে উঠল ভিন্ন কোনো দৃশ্য। সে সাফিনের এক মেয়ের গা থেকে ওড়না টেনে নেওয়া। মেয়েটি ছলছল নয়নে অসহায় চেহারায় ফিরে তাকাতেই চমকে গেল তীব্র। ধক করে উঠল তার রূঢ় বক্ষস্থল। পুষ্পিতা!
তীব্র চট করে ব্রেক কষল। উদিত রঙিন দুনিয়াটা মুহূর্তেই কেমন ঘোলাচে হয়ে আসে। দোদুল্যমান ভুবনের ন্যায় মস্তিষ্কের সমস্ত কোষ ধুলতে থাকে দিক বিদিক। যেন মনে হচ্ছে সবখানে পুষ্পিতা দাঁড়িয়ে দিনের পর দিন করিমের দোকানে বসে বন্ধুদের এক একটা উত্তক্ত করা মেয়েগুলো পুষ্পিতার মতো দেখতে। হয়তো সেদিন মীরা যে মেয়ের মুখে বোতলের পানি ছুঁড়ে মারল, সেও যেন পুষ্পিতা। ইস্কি করুণ চাউনি মেয়ের। তীব্রর বুক মুচড়ে উঠল। সব মেয়ের মাঝে পুষ্পিতাকে দেখছে কেন? তখনই ভিতর থেকে কে যেন চেঁচিয়ে বলল, তীব্র রেজা তালুকদার, এখন বুঝতে পারছো? তীব্র রেজা তালুকদার, এখন বুঝতে পারছো? তোমরা যখন মেয়েদের সঙ্গে এই আচরণ করো, রাস্তাঘাটে যাচ্ছে তাই বাক্য ছুড়ে দাও, কেমন লাগে তো ওদের? ওরাও খাতে আড়ালে, ওরাও গ্রাসে সিটিয়ে থাকে, কিন্তু তোমার ক্ষমতার ভয়ে তারাও সবটা বাধ্য হয়ে সহ্য করে নেয়, ঠিক তোমার ভীতু মেয়ের মতন, এই ছেলেগুলোর মতন। তাহলে তোমরাও তো অপরাধী, তাই না? তীব্র চড়া গলায় প্রতিবাদ করল, না, আমি তো কোনো মেয়েকে আজ অব্দি কিছু বলিনি, তাহলে আমি কেন হব? সত্তাটা হাসতে হাসতে আওড়ালো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনই সমান অপরাধী। তুমি তো সহ্য নয়, সায় দিয়েছ বন্ধুদের, কখনো মানাও করনি, তবে তোমার এই অপরাধের সীমা কি আছে? মাথা এলোমেলো হয়ে গেল তীব্রর। সত্যি তো সে সবসময় ওদের সাপোর্ট করেছে, বলেছে তোদের যা ইচ্ছে কর। এই তো একটু আগেই ছেলে মেয়েগুলোকেও বললো না, চাইলে তো ওদের নিষেধ করতে পারতো। সাহসা সত্তাটা বলল, অতীত না ভেবে বর্তমান ভাবো তীব্র, ভবিষ্যতের ভাব রুদ্ধ করো। ইচ্ছে থাকলে এখনো এসব বন্ধ করতে পারবে না তুমি? তীব্র দ্বিতীয়বার ভেবে সময় ক্ষয় করলো না। হুইল ঘুরে ইউটার্ন নিল। বাড়ির পথে না গিয়ে রওনা করলো শহরের পথে। পুষ্পিতার অন্যার মাথা খুঁচখুচে আঙুলে পেঁচাচ্ছে। বারবার কুণ্ঠিত চোরা নজর আর ভাবে চাইছে নুহার পানে। সে মেয়ে হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, দুটো পিবোর ঠোঁট দুই মেরুতে। পুষ্পিতা আইঢাই করে বলল, আর কতক্ষণ তাকিয়ে থাকবি? নুহার নরণচরণ নেই, অমন বসে শুধু বিস্ময় একাকার হয়ে বলল, তুই সত্যি দুটো ছেলেকে থাপ্পড় মেরে এসেছিস? পুষ্পিতার ঠোঁট টিপে মাথা নোয়ালো, উপর নিচ ঝাঁকালো একবার। নুহা বুকে হাত দিয়ে হুতাশ করে বলল, আল্লাহ, এ আমি কি শুনলাম? আমার মনে হয় হার্ট স্ট্রোক হয়ে যাবে। পুষ্পিতা বলল। স্ট্রোক তো মাথায় হয়। নুহা সোজা হয়ে বলল, জানি, কিন্তু তোর এই অষ্টমার্জস্যের কথা শুনে আমার স্ট্রোক মাথা থেকে নেমে হৃদয়ে এসেছে। যে মেয়ে জীবনে মশা ছাড়া কিছুই মানে না, সে দুটো বকাটে ছেলের গালে চড় মেরে এলো। মানে এটা কি করে সম্ভব? হাউ হাউ। পুষ্পিতা লজ্জা লজ্জা আননে চুপ করে থাকে। মানসপটে হানা দিল তীব্র জলজলে ওই চোখ। কি দুর্দমনীয় ভাষা আসতে সেখানে। আমি আছি কথাটা কত ভরসা, না হলে ও সাধ্য কি ছিল কাউকে আঘাত করার? নুহা বলল, তবে যাই বলিস, তোর স্যার কিন্তু একটা সেলুট পাওয়ার যোগ্য। আমি এতকাল বলে বলেও তোকে দিয়ে কিছু করাতে পারিনি, আর উনি দুদিনেই নরম মেয়েটাকে গরম বানিয়ে ফেলেছে। না, আজকে আম্মুর কথা মেনে নিলাম। তোর স্যার এখানে আসায় খারাপ হয়নি, পাশে ব্যাচেলর ওঠার রাগটা পড়ে গেল। অন্তত কারো দৌলতে কাদামাটির মতন আমার এই বান্ধবীকে অন্যায়ের বিরুদ্ধে একটু হলেও মাথা উঁচাতে শিখেছে। পুষ্পিতা মুচকি হাসলো, পরপরই চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু স্যার তো আমাকে পাঠিয়ে দিলেন ওনার বিপদ হলে। নুহা কিছু বলতে চায়, আচমকা ওদের জানলায় ঢিল ছুড়ল কেউ একজন। শব্দে চমকে উঠল দুজনে। নুহার পিঠ লেগে পায়ের কাছে এসে পড়েছে সেটা। ওরা মুখ চাওয়াচাই করলো। দলিত মন্থিত কাগজটাকে টুকরোটাকে ঝুঁকে হাতে নিল নুহা। ভাঁজ করলে একটা ছোট্ট পাথরের টুকরো বেরিয়ে আসে। সেখানে অ্যাব্রো থ্যাব্রো করে লেখা, প্রেম করবা। নুহা দাঁত চেপে ধরল রাগে। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কি হয়েছে? কিন্তু উত্তর পেল না। নুহা ঝড়ের গতিতে গিয়ে জানলার কাছে দাঁড়ায়। বুঝতে বাকি নেই এসব সেদিনের ওই ছেলেগুলোর কাজ। ক্ষেপে বলল, এই হতচ্ছাড়া অসভ্যগুলো ঢিল মারলি কেন ঘরের মধ্যে? জবাব এলো 2 সেকেন্ডে। একটা পুরুষ কণ্ঠ জানালো। তারপর সশব্দে হাসলো দুটো স্বর। নুহা তেলে বেগুনে জ্বলে উঠল। পাড়া মেরে বুক ভরা
ছুটিয়ে দেব কুত্তাগুলো। নুহার হাতে একটা চটকানা খেয়ে 100 দিন কানে শুনবি না। পুষ্পিতা পিছু হতে চাপা কণ্ঠে বলল। আহা, মানুষজন শুনতে পাবে নুহা। ও ধমক দিল। তুই থাম, অজাতগুলো সামনে আয়। জানলা আটকে কথা বলছিস কেন? কে একজন উত্তর পাঠালো। পুষ্পিতার ঠোঁট চেপে ধরলো হাত দিয়ে, চোখ ফুটবল হয়ে গেছে হতভম্বতায়। নুহা উষ্ণায় থরথর করে বলল। এক কোপে মাথা কেটে ফেলবো শুয়োরের দল। দাঁড়া আসছি, দেখাবো মজা। নুহা তেড়ে তুড়ে বাড়ি থেকে বের হতে চাইলে পুষ্পিতা হাত টেনে ধরল। যাস না, ওরা খারাপ ছেলে। ছাড় আমাকে, আজ এক একটাকে যে কি করব। আন্টি আসুক না, তারপর একটা সুরাহা হবে। তুই একা যাস না প্লিজ, ওরা কেমন না কেমন হয়। নুহা দমল খানিক। কতবার আয়শা খাতুন বাড়িওয়ালাকে পাননি, তিনি দেশের বাইরে সপরিবারে ঘুরতে গিয়েছেন। কিন্তু এই অভদ্র ছেলে পেলে তো আজ সীমা অতিক্রম করে ফেলেছে। এখনো যদি স্টেপ না নেয় তবে একটা জাতা কাণ্ড ঘটতে কতক্ষণ। তীব্র টালমাটাল কদমে ঘরে ঢুকলো। সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাড্ডায় গিয়ে বন্ধুদের পায়নি, সবগুলো হুটহাট যেন কোথায় গায়েব হয়েছে। কিছু তো জানায়নি ওকে। যে কাজে গেল হলো না, যে পেয়েছে তার দলের কনিষ্ঠদের। যদিও ওদেরকে কড়াভাবে মানা করে এসেছে, আজ থেকে এখানে আর কোনো মেয়েকে বিরক্ত করা যাবে না। বিট্টু মাস্তানের বাকি সব কাজ চলবে, কেবলমাত্র ইপটিজিং নয়। তীব্র যখন কথাগুলো বলছিল করিম শাহ হাঁ করে চেয়েছিলেন। তার দু চোখ ভর্তি অবিশ্বাসের আঁচ তীব্র স্পষ্ট দেখেছে। ভদ্রলোক হয়তো খুশি হয়েছেন, কিন্তু তীব্র ওনাকে খুশি করতে কিছুই করেছে কেবলমাত্র বিবেকের দংশনে, মানবিকতার দহনের দগ্ধতা থেকে বাঁচতে। অন্য কেউ পুষ্পিতার দিকে নোংরা বাক্য ছড়াতে তার শরীরটা জ্বলে যাচ্ছিল ক্রোধে। তাহলে ওরাও তো কারো না কারো বোন, কারো প্রিয় মানবী। তীব্র ভেতরে এসে দেখলো নাহিদ গালে হাত দিয়ে বসে আছে। ওকে দেখে উঠে দাঁড়ালো। তীব্রর কাটা স্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো, সে নিজেই লাগিয়েছে। নাহিদ হাহাকার করে বলল। এ কি অবস্থা তোর? কি হয়েছে? তীব্র ক্লান্ত উত্তর দিল অবসন্ন গলায়। কিছু না। এরকম কাটলো কিভাবে? অ্যাক্সিডেন্ট করেছিস? তীব্র জবাব দিল না। বসার ঘরে পাতানো ডিভানে বসে গ্লাসে পানি ঢেলে নিঃশ্বাস ভরে খেলো। নাহিদ নিজের মতো হিসেব কষে, ফিসফিস করে সচেতন কণ্ঠে শুধায়। তুই কি আবার মারপিট করছিস? নিশ্চয়ই ওই ছেলেগুলোকে মেরেছিস, তাই না? তীব্র খুব শীতল চোখে তাকালো। সেই চাউনিতে উত্তর পরিষ্কার। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ে। তীব্র বলল। খাবার দিয়ে কিছু। তাকালো, হতাশ গলায় বলল। ক প্যাকেট বিস্কিট চানাচুর ছাড়া বাসায় কিছু নেই। নিচে গেছিলাম, খাবার হোটেলে সব বন্ধ। যেগুলো খোলা ওসবে তুই খাস না। তীব্র বলল। তুই না বাসা থেকে চাল ডাল কি কি এনেছিলি? কিছু একটা রান্না করে ফেল। নাহিদ চোখ প্রকট করে বলল। রান্না? আমি তো রান্না জানি না। ওগুলো তো ভাবি জোর করে ধরিয়ে দিয়েছিল। তীব্র রুমের পথে যেতে যেতে বলল। সব ধুয়ে রেডি কর, আসছি আমি। নাহিদের কোঠর ছেড়ে মনে দুটো বেরিয়ে আসতে চাইল। বিট্টু করবে রান্না, এটাও সম্ভব? ক্ষুদ্র জীবনে আর কত চমক সইতে হবে তাকে? গোটা বাসায় ধোঁয়ায় ভরে গেছে। সেই ধোঁয়ার একাংশ গিয়ে আক্রমণ করেছে নুহাদের ঘরেও। পুষ্পিতা ওড়না মুখে চেপে কাশতে কাশতে জানলা খুলে দিল। যখনই দরজায় এলো দেখলো নিঃসাহের ন্যায় নাহিদ নাক মুখ চেপে দাঁড়িয়ে আছে বাইরে। ওর কৌতূহল হয়, ধোঁয়া আসছেও তাদের ঘর থেকে। সে মিহি গলায় শুধালো। কোনো সমস্যা হয়েছে ভাইয়া? নাহিদ উদ্বিগ্ন বলতে গেল। কথা আটকায়। তীব্র সাবধানী বাণী মনে পড়ে, পরপর বলতে যায়। আবার আটকালো তার দুর্বোধ্য উসখুসে আচরণে। পুষ্পিতা হতবুদ্ধি ভাবে চেয়ে শেষে জিভে ঠোঁট ভিজালো নাহিদ। বলল। আসলে তোমার স্যার খিচুড়ি রান্না করেছেন। এসব তারই ফল। জীবনে রান্নাঘরে ঢোকেনি, আর সে করছে রান্না। ওটা তো আমাকেও খাওয়াবে। ভাবো তো একবার, আমার উপর দিয়ে কি যাবে আজকে।
নাহিদ দুঃখী দুঃখী চেহারা বানায়। তখনই ভিতর থেকে তীব্র চাপা আর্তচিৎকার ভেসে আসে। শোনামাত্র নাহিদ ছুটে যায় ঘরে। পুষ্পিতা দাঁড়িয়ে থাকতে পারল না। বিপদের আভাস সরে কোনো কিছু না ভেবে নিজেও গেল দ্রুত। তীব্রর আঙুল আগেই কাটা ছিল। পেঁয়াজ কাটতে গিয়ে সেখানে ছুরির ধার বসেছে আবার। সমস্ত রান্নাঘর এলোমেলো। ইউটিউবে খিচুড়ির রেসিপি ছেড়ে রাখা। চুলার ওপর কড়াইয়ে পেঁয়াজ রসুন সহ পোড়া তেল পড়ে আছে। একবার বসিয়ে পুড়ে ফেলার পর আবার পেঁয়াজ কাটছিল ওর। নাহিদ এসেই দেখলো হাত থেকে রক্ত পড়ছে। হা হুতাশ করে বলল, হায় হায়, এত রক্ত! হাত কাটলো কিভাবে? সাবধানে কাজ করবি না? তীব্র নিরুৎসাহিত বলল, এত রিয়্যাক্ট করার কিছু হয়নি, এমন ছোটখাটো কাটায় বিট। আচমকা নাহিদের পেছনে চোখ যেতে কথা সেখানে স্থগিত। পুষ্পিতা শুকনো ভীত চেহারায় দাঁড়িয়ে আছে। তীব্র ছট করে ছুরি রেখে আঙুলটা চেপে ধরে বলল, উফ, এত ব্যথা, জ্বলে যাচ্ছে হাতটা। নাহিদ প্রথমে বোঝেনি, উৎকণ্ঠিত হয়ে বলল, ওয়েন্টমেন্ট আনছি, দাঁড়া, একটু দাঁড়া। সে দৌড়ে গেল আনতে। তীব্র বারবার হাত ছাড়ছে। তামাতে উষ্ঠ একটার সঙ্গে আরেকটা চেপে যেন যন্ত্রণায় শোয়ার চেষ্টায়। নাহি যেতেই পুষ্পিতা শশব্যস্তর কাছে এলো। চামড়া ছেঁড়া গলগলে রক্ত দেখে উদ্বিগ্ন হয়ে বলল, ইয়া আল্লাহ, এতখানি কেটেছে? তীব্র কাঁচানোর ভান করে বলল, হ্যাঁ, ভীষণ জ্বালা করছে, উফ। পুষ্পিতা রক্ত থামাতে ওড়না দিয়ে চেপে ধরল জায়গায়। তীব্র মনে হলো হাজার টুকরো বরফ খণ্ড ছেড়ে দিয়েছে তার বক্ষপটে। আপনি আসুন স্যার, এদিকে এসে বসুন। তীব্র ফটাফট নরম স্বরে অনুনয় করল, আমাকে একটু ধরে নিয়ে যাবে? মাথাটাও ঘুরছে, এরকম কখনো কাটেনি তো। আমি একদম কাটাছেঁড়া দেখতে পারি না, রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। ও দয়াময় একশেষ হয়ে বলল, জি জি নিশ্চয়ই। ভেতরে সুপ্ত ইতস্ততা থেকে তীব্রর হাত ধরল পুষ্পিতা। নাহিদ এসে দাঁড়িয়েছে কেবল। তীব্রর কথায় হাত থেকে স্যাভলনের ক্রিমটা মেঝেতে পড়ে যেতে নিল। পুষ্পিতা তীব্রকে ধরে ধরে রান্নাঘর থেকে বসার ঘরে নিয়ে যায়। সে ঠায় দাঁড়িয়ে থেকে আওড়ায়, বিট্টুর রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে ওর। তারপর বিরস ভঙ্গিতে ওদের পিছু পিছু এলো। ব্যথিত শ্বাস ফেললো গোপনে। এই বিট্টুটা প্রেমে পড়ে আর কত মিথ্যে বলবে। শুনতে শুনতে তার কানটা তো ঝাঁঝরা হয়ে যায়। পুষ্পিতা তীব্রকে চেয়ারে বসিয়েছে। নাহিদকে শুধালো, না, তুই তুই কি করে লাগাবি? তোরও তো কাটাছেঁড়া দেখতে ভয় লাগে, তাই না? বলতে বলতে বারবার ওকে ইশারা করছে তীব্র। নাহিদ মাথা চুলকায়। ভারী মুসিবতে পড়লো। বলল, কই, আমার তো। তীব্র পথিমধ্যে কচমচ করে বলল, হ্যাঁ, তোরও তো। তুই তো ভয় পাস, কি পাস না? পুষ্পিতা কথাটা শুনে নিজে থেকেই বলল, মলম এনেছেন? ও, তাহলে আপনি আমার কাছে দিন। নাহিদের হাত থেকে লেপন দিয়ে পাশে বসতে বিজয়ী হাসল তীব্র। ঝটপট নিজে থেকেই বাড়িয়ে দিল হাতটা। পুষ্পিতা এক হাত রাখলো ওর আহত হাতের নিচে। যখন প্রযত্নে আগলে সযত্নে আঙুলের মাথাতে উপলেপ লাগায় সে তীব্র চেয়ে থাকে খুব নিভৃতে। নিষ্ফলকে দেখতে থাকে তার ভীত মেয়ে সুশ্রী আদল। কি নয়নাভিরাম, হৃদয় চুরিয়ে দেওয়া মুখ, কি মায়া! এই মুখের দিকে চেয়ে থেকেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এতক্ষণে সবটা পরিষ্কার বুঝেছে নাহিদ। হতচেতনায় রীতিমতো মাথা ঘুরছে তার। মনে মনে বলল, বিট্টু রে, এবার দেশ সেরা নাটকবাজদের অ্যাওয়ার্ডটা তুই পাবি।